এর আগের দিন যতটা আলোচনা হয়েছিল ক্ষার কাকে বলে, ক্ষারের বৈশিষ্ট্য, ক্ষারের ব্যবহার, ক্ষারক, সব ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। তারপর থেকে আজকে শুরু হবে ক্ষারকের ধারণার প্রথম ছক। ক্ষারকের ধারণার প্রথম ছক বলছে যে কিছুটা দ্রবণ দেওয়া হলো তোমাকে, যেমন প্রথমটা ভিনিগারের দ্রবণ দেওয়া আছে, দ্বিতীয়টা দেওয়া আছে খাবারের সোডার দ্রবণ, তৃতীয়টা আছে চুন জলের দ্রবণ। তাহলে প্রত্যেকটা দ্রবণে তোমাকে স্বাদ গ্রহণ করে দিয়ে বা তার স্বাদ কেমন আছে সেটা তোমাকে পরীক্ষা করতে হবে। তাহলে প্রথম ছকে প্রথমটা ভিনিগারের দ্রবণ। যখন আমরা অ্যাসিড পড়ি তখনই আমরা জানতে পারলাম যে ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিটিক অ্যাসিড। তাহলে যদি অ্যাসিড থাকে তাহলে তার স্বাদ কেমন হবে? টক হবে। তারপরে খাবার সোডা। খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। সোডিয়াম বাইকার্বনেট, এখানে দেখো যে সোডিয়াম বাইকার্বনেট যেটা আছে সেটা হচ্ছে কষা টাইপের। কষাটে। চুন জল। চুন জলকে আরেকটা আমরা কথায় বলতে পারবো কলি চুন বলতে পারবো। চুন জল বা কলি চুন, সেটা হবে CaOH(2), CaOH(2), ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও হবে কষাট। তাহলে এখানে প্রথম ছকে আমরা দেখতে পেলাম যে তিনটা জিনিসের নাম দেওয়া আছে, একটা হচ্ছে ভিনিগার, একটা হচ্ছে খাবার সোডা দ্রবণ, একটা দ্বিতীয়টা হচ্ছে চুন জল। তাহলে প্রত্যেকটার আমরা দেখে নিব স্বাদ। তাহলে ভিনিগার যেটা হলো সেটা আগে জিনিস অ্যাসিটিক অ্যাসিড আছে, তাহলে অ্যাসিটিক অ্যাসিড থাকলে টক। খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট, কষাটে কারণ ক্ষার। চুন জল হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সেটাও হবে কষা। তাহলে এখান থেকে বোঝা গেল যে যে সমস্ত জিনিসগুলো ক্ষার, অ্যাসিড তো টক, তাহলে ক্ষার গুলো কেমন হচ্ছে স্বাদে? ক্ষার স্বাদে হচ্ছে কষাটে। এবার হচ্ছে ক্ষার যে স্বাদে কষাটে, তাহলে এইটা প্রত্যেক ক্ষেত্রে কষাটে হবে, অবশ্যই হওয়া উচিত। এবার এখানে প্রশ্ন হবে যে চুন জল যেটা আছে পানের দোকানে আমরা যে সমস্ত চুন জল ব্যবহার, চুন জলগুলো দেখতে পাই, তাহলে সেই চুন গুলোকে পানের দোকানে কিভাবে ব্যবহার করা হয় বা কিভাবে তৈরি করা হয়? তাহলে চুন জল তৈরি করা হয় যে সমস্ত পাথরের চুনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, CaO। এবার এই সমস্ত পাথরের চুনগুলোকে নিয়ে একটা জলের মধ্যে বা জল ভর্তি একটা বালতিতে দিয়ে দেওয়ার পর যখন দিয়ে দেওয়া হয় তখন সেটা টকবুক করে ফুটতে থাকে, মানে খুব উচ্চ তাপমাত্রা সহ ফুটতে থাকে। এবার এই চুন জলে যখন হাত দেওয়া হবে তখন কিন্তু হাত পুড়ে যেতে পারে। যখন এটা ফুটতে থাকে তখন কোনো কিছু যখন ফুটে তখন তার থেকে একটা শব্দ বেরোয় শো শো করে। তাহলে যখন পড়া চুনকে, এটাকে বলা হয় পড়া চুন বা পাথরের চুন, তাহলে পড়া চুনকে যখন জলের মধ্যে দেওয়া হয় তখন সেটা টকবক করে ফুটতে থাকে এবং সেখান থেকে শো শো করে শব্দ বেরোতে থাকে। কারণ হচ্ছে যে এখানে উচ্চ তাপমাত্রা সৃষ্টি হয়, প্রচুর পরিমাণে তাপ সৃষ্টি হয়। যখন তাপ সৃষ্টি হয় বা চুন জলের সাথে পড়া চুনের সাথে যখন জল দেওয়া হয় তখন সেটা পরিণত হয় চুন জলে বা কলি চুন। প্লাস প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, এত তাপ উৎপন্ন হয় যে জলটা ফুটতে শুরু করে দেয়, তাহলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এইভাবে কলি চুন উৎপাদন করার পর বা উৎপন্ন করার পর সেটা যদি কিছুদিন ধরে রেখে দেওয়া হয় তাহলে ওই তাপটা আস্তে আস্তে কি হবে? বিকীর্ণ হয়ে যাবে, বিকিরণ হয়ে শেষ হয়ে যাবে। বলে যখন তাপটা বিকিরণ হয়ে শেষ হয়ে যাবে তখন পাবো আমরা কলি চুন বা চুন জল
এবং তার পরবর্তীতে সেই চুন জল ব্যবহার করা হবে। তাহলে প্রথমে কি পেলাম, যে আমরা পাথরের চুন পেলাম বা পড়া চুন। সেই পাথরের চুন বা পড়া চুনকে আমরা কি করব, জলে যখন দিব তখন সেটা ফুটতে শুরু করবে টকবক করে, আর সেখান থেকে আওয়াজ বেরোবে। এবার সেই চুন জলটা যখন কলি চুনে পরিণত হবে, চুন জলটা পড়া চুনটা যখন কলি চুনে পরিণত হবে তখন প্রচুর পরিমাণে তাপ আর আওয়াজ। এবার দীর্ঘদিন ধরে রেখে দেওয়ার পর, দীর্ঘদিন না কিছুদিন ধরে রেখে দেওয়ার পর সেই তাপটা বিকিরণ হয়ে সবটা চলে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র কলিচুন। তার পরবর্তীতে সেই কলিচুন ব্যবহার করা হবে। এবার হচ্ছে যখন কলিচুন তৈরি হবে বা কলিচুন যখন তৈরি করব তখন কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। এই কলিচুনটা হচ্ছে একটা ক্ষার, কারণ এখানে OH গ্রুপ আছে। এটা তৈরি হবে, এটাকে যদি ভাঙা হয় তাহলে Ca2 প্লাস OH2 মাইনাস, OH মাইনাস, তাহলে 2OH মাইনাস, কারণ এখানে দুটো OH আছে। এবার হবে, এটা হচ্ছে একটা ক্ষার। ক্ষার মানে এটা কি ধরনের হবে, কষা ধরনের। তাহলে কষা ধরনের যখন হবে তখন আবার এখানে প্রশ্নটা হচ্ছে যে কলিচুন তৈরি করার সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। প্রথমত হচ্ছে এতে হাত দিতে হবে না, কারণ প্রচুর পরিমাণে তাপ আছে। দ্বিতীয়ত হচ্ছে যে কলিচুন যখন ফুটতে শুরু করে, যখন টকবক করে ফুটতে শুরু করে তখন সেটা যেন হাতে চোখে মুখে না পড়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ চোখে বা হাতে পড়লে সেখানে ক্ষতের সৃষ্টি করে দিতে পারে। যেমন এর আগের দিন বলেছিলাম যে ক্ষার যদি হাতে পড়ে তাহলে কি বলা হয়, অ্যালকিল বার্ন, আর যদি অ্যাসিড পড়ে তাহলে কি বলা হবে, অ্যাসিড বার্ন। তাহলে ক্ষার যখন, এটা তীব্র ক্ষার তাপযুক্ত, তাহলে যখন তীব্র ক্ষার যখন আছে CaOH যখন হাতে পড়বে তখন কি সৃষ্টি হবে, হাতে ক্ষতের সৃষ্টি করবে। চোখে পড়লে চোখেও কিন্তু চোখ নষ্ট করে দিতে পারে। এরপরে হচ্ছে যে কিছু কিছু গাছ আছে, যে সমস্ত গাছের নিচে কিন্তু চারা গাছ জন্মায় না। যেমন যদি বলি আমড়া গাছ, তেঁতুল গাছ, তাহলে এই সমস্ত গাছের নিচে যদি আমরা বীজ দিই, বীজ দেওয়ার পর যদি সেখান থেকে অঙ্কুরোদ্গম হওয়ার চেষ্টা করায়, বীজ থেকে যদি গাছ ফোটানোর চেষ্টা করায়, কিন্তু সেখান থেকে কোনোদিন গাছ বেরোবে না। কারণটা হচ্ছে যে এদের পাতায় প্রচুর পরিমাণে কি থাকে, অ্যাসিড থাকে। কারণ এদের পাতা টক, আমড়ার পাতা টক, তেঁতুলের পাতা টক। তাহলে এদের পাতা টক থাকার জন্য এদের পাতায় কি আছে, অ্যাসিড আছে, কারণ আমরা আগে জানি অ্যাসিড টক। এবার এই অ্যাসিডটা যখন মাটিতে পড়ে বা গাছের তলায় পড়ে তখন কি হবে, গাছের তলায় অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাবে। যখন অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাবে তখন সেই মাটিটা আর উর্বর থাকবে না। তাছাড়া আর একটা জিনিস দেখতে পাবো, আমরা যদি একটা জমিতে বারবার সার ব্যবহার করি তাহলে সারের মধ্যে বিভিন্ন উপাদান আছে। যদি অ্যাসিডের উপাদান বেশি থাকে তাহলে কি হবে, ওই জমিটা বা ওই জমির মাটিটা কিসে পরিণত হবে, ওই জমির মাটিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। তাহলে ওই জমিতে আর কি তৈরি হবে না, বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে না, চারা গাছ তৈরি হবে না। তাছাড়া এরকম আরেকটা প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন আসে যে নদী পুকুরে মাছ চাষ করার সময় আমাদের বারবার চুন জল দিতে হয় কেন। এই সবটা প্রশ্ন কিন্তু একই রকম, যে বারবার যখন মাছ যখন চাষ করা হয় তখন মাছের আঁচটা কি থাকে, পিচ্ছিল থাকে। তাহলে এটা একটা বৈশিষ্ট্য আছে, বারবার মাছ ব্যবহার করলে, বারবার মাছ চাষ করলে একটা পুকুরে, সেই পুকুরের জলের পিএইচ মাত্রা বৃদ্ধি পায়, হ্রাস পায়, বা অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। এখানে পিএইচ আসছে, পিএইচটা পরে বুঝিয়ে দেবো। তাহলে অ্যাসিডের মাত্রা যখন বৃদ্ধি পাবে তাহলে প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাসিডের মাত্রা বাড়ছে। যেমন আমড়া গাছ থেকে পাতা পড়লো, অ্যাসিড বৃদ্ধি পেল। তেঁতুল গাছ থেকে পাতা পড়লো, অ্যাসিড বৃদ্ধি পেল। জমিতে বারবার সার চাষ করা হচ্ছে, অ্যাসিড বৃদ্ধি পাচ্ছে। পুকুরে মাছ চাষ করা হচ্ছে, অ্যাসিড বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অ্যাসিড বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই অ্যাসিডের হাত থেকে বাঁচবো কিভাবে,
তাহলে এই অ্যাসিডের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে সেখানে কি দিতে হবে, পড়াচুন ছিটিয়ে দিতে হবে। যেমন আমরা গাছের তলায় যদি আমরা পড়াচুন ছিটিয়ে দিই, তাহলে পড়াচুন কি ক্ষার, আর মাটিতে কি আছে, মাটিতে জল আছে, তাহলে ওই পড়াচুনটা CaO জলের সাথে বিক্রিয়া করে আবার কি তৈরি করবে, পলিচুন। তাহলে সেটা কি হলো, পলিচুন একটা ক্ষার। যখনই ক্ষার আর অ্যাসিডের মাত্রা সমান হয়ে যাবে তখন সেটাকে বলা হবে প্রশমন অংশ বা প্রশমন ক্রিয়া। ক্ষার আর অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করবে প্রশমন বিক্রিয়াজাত পদার্থ সমূহ। যেমন NaOH, HCl, ক্ষার অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি করবে NaCl প্লাস H2O। তাহলে এটা হচ্ছে লবণ আর জল। তাহলে ক্ষার আর অ্যাসিড দুটোই কি হলো, প্রশমিত হয়ে গেল, লবণ আর জল উৎপন্ন করলো। ওই রকমই প্রত্যেক ক্ষেত্রে কি হবে, ক্ষার আর অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে প্রশমিত হয়ে যাবে। প্রশমিত হয়ে যাওয়া মানে সেখানে না অ্যাসিডের কাজ থাকবে না ক্ষারের কাজ থাকবে, লবণ আর জল উৎপন্ন হয়ে যাবে। এটা অ্যাসিডের মধ্যে, অ্যাসিড বা ক্ষারের দুটোরই বৈশিষ্ট্য কিন্তু, যে অ্যাসিড কি করে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, ক্ষার কি করে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে। তাহলে এটা দুটোই হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এখানে কি দেখতে পেলাম, যে আমরা গাছের তলায় অ্যাসিড বেড়ে গেল, ক্ষার দিয়ে দিলাম, চুন দিলাম, তাহলে কি হলো, সেটা ক্ষার হয়ে গেল। ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করলো, অ্যাসিডের মাত্রা হ্রাস পেলো, সেখানে আবার অঙ্কুরোদ্গম হতে পারবে। তেঁতুল গাছের তলায় একই রকম, যেখানে যে পুকুরে মাছ চাষ করা হয় সেখানে কিন্তু চুন জল দেওয়া হয়। চুন জল দেওয়ার পর কি হয়, যে জলটা পরিষ্কার হয়ে যায়। তারপরে সারের জমিতেও চুন দেওয়া, যেখানে বেশি সার ব্যবহার করা হয় সেই জমিতেও চুন দেওয়া হয়ে থাকে। এরপর হচ্ছে যে যেহেতু আমরা অ্যাসিড আর ক্ষারকে স্বাদ দ্বারা চিহ্নিত করছি, যে অ্যাসিডের স্বাদ টক আর ক্ষারের স্বাদ কষাটো, কিন্তু সব ক্ষেত্রেই আমরা কি এরকম ব্যবহার করতে পারবো? যদি অ্যাসিডের মাত্রা বেশি, অ্যাসিডিক বেশি হয়, তীব্র অ্যাসিড হয় যেমন সালফিউরিক অ্যাসিড, তারপরে যদি তীব্র ক্ষার হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই সমস্ত ক্ষার বা এই সমস্ত অ্যাসিড গুলো কি আমরা স্বাদের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারবো যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার? সাধারণত অ্যাসিড বা ক্ষার মুখে নেওয়া উচিতই নয়, কারণ কোন অ্যাসিড কিরকম আছে সেটা আমরা বুঝতে পারবো না। অ্যাসিড বা ক্ষার যদি মুখে নিই তাহলে সেটা আমাদের মুখ পুড়িয়ে দিতে পারে। যেমন কেউ যদি বেশি মাত্রায় চুন নিয়ে নেয়, পান খাওয়া তো দেখেছো অনেকের, পান খাওয়ার সময় যদি কেউ বেশি মাত্রায় চুন নিয়ে নেয় তাহলে তাদের মুখ পুড়ে যায় বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে অ্যাসিড বা ক্ষারকে চিহ্নিত করার জন্য আমাদের কোনো একটা রাসায়নিক দ্রব্য নিতে হবে, যার ফলে কি করতে পারবো, আমরা অ্যাসিড আর ক্ষারকে চিহ্নিত করতে পারবো বা চিনতে পারবো। সেই রাসায়নিক দ্রব্যটাকে আমরা কি বলবো, এখানে আছে। তাহলে অ্যাসিড ও ক্ষারকে চিহ্নিত করার জন্য যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করব সেই রাসায়নিক দ্রব্যটাকে বলা হবে নির্দেশক। তাহলে এখানে আছে এবার নির্দেশক। নির্দেশক বলার আগে কিছুটা ছুটে গেছে অ্যাসিড আর ক্ষার থেকে, সেটা হচ্ছে যে আমাদের শরীরেও কিন্তু অ্যাসিড আছে। আমাদের শরীরে যে অ্যাসিডটা, শরীরে বলতে পাকস্থলীতে, পাকস্থলীতে আছে মিউরেটিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমাদের পাকস্থলীতে যে মিউরেটিক অ্যাসিড বা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে মানব দেহের মধ্যে কোন অ্যাসিড আছে, মিউরেটিক অ্যাসিড বা HCl। এবার দেখো যে এই HCl এর মাত্রা কি হয়, যে যখন আমরা কোনো কিছু খাবার খাই তখন HCl কি করে, সেই খাবারটাকে পাচন করাতে সাহায্য করে। তাহলে পাকস্থলীতে কি করে, ও পাচন ক্রিয়া ঘটায়। এবার ধরে নাও যে কখনো আমরা অ্যাসিড খাবার খেলাম না, খিদে থেকে মানে না খেয়ে থেকে গেলাম, অ্যাসিড ক্ষরণ তো হবে। অ্যাসিডের কি থাকে, একটা নির্দিষ্ট মাপ নেই, একটা নির্দিষ্ট সময় এসে কি হয়, ক্ষরণ হয়। যেমন আমরা হয়তো পড়েছি বিজ্ঞানী প্যাভলভের পরীক্ষা, একটা কুকুরের পরীক্ষা আছে, যেখানে কি করা হলো, যে একটা নির্দিষ্ট সময়ে খাবার দেওয়া হলো, যাই হোক কোনোদিন শুনিয়ে দেবো। তাহলে ওই মিউরেটিক অ্যাসিড কি হবে, ক্ষরণ ঘটবে। কোনো কারণে যদি আমাদের পাকস্থলীতে মিউরেটিক অ্যাসিডের পরিমাণ বা HCl এর পরিমাণ বেড়ে যায়, তাহলে HCl এর পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেখান থেকে আমাদের
অ্যাসিডিটি হয়, যেটাকে আমরা বলি গ্যাস হয়ে যাও, গ্যাস ফর্ম হয়ে যাও, তাহলে সেটা আমাদের শরীরে অ্যাসিডিটি হয়। সেই অ্যাসিডিটিকে কমানোর জন্য আমাদেরকে যে ওষুধ খেতে হয় সেটাকে বলা হবে অ্যান্টাসিড। অ্যান্টাসিড কি? অ্যান্টাসিড হচ্ছে এক প্রকারের ক্ষার, যেটা কি করবে আমাদের পাকস্থলীতে গিয়ে অ্যাসিডের মাত্রাটাকে প্রশমিত করবে। তাহলে ক্ষার আর অ্যাসিড পরস্পরের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ জল উৎপন্ন করবে। তাহলে সেখানে এই অ্যাসিডের মাত্রাটাকে কমিয়ে দিতে পারলো। তাহলে প্রথমত কি জানলাম যে পাকস্থলীতে কি থাকে? মিউরেটিক অ্যাসিড বা HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা কি করে? আমাদের পাচন ক্রিয়া ঘটাতে সাহায্য করে। দ্বিতীয়টা হচ্ছে যে সেই অ্যাসিডের মাত্রা যদি কোনো কারণে বেড়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে সেই বেশি হওয়া অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য আমাদেরকে বাইরে থেকে কিছু একটা খেতে হয়, সেটাকে বলা হবে অ্যান্টাসিড। অ্যাসিডের অ্যান্টি, তার জন্য বলা হয় অ্যান্টাসিড। এবার এই অ্যান্টাসিড কি করবে? ওই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করবে বা প্রশমিত করবে অ্যাসিডকে। প্রশমিত করার পর আমাদের কিছুটা স্বস্তি আসবে। এরপরে হবে প্রশ্ন, তাহলে এখান থেকে আসতে পারে যে অ্যান্টাসিড কাকে বলে? অ্যান্টাসিড হচ্ছে এমন একটি রাসায়নিক দ্রব্য বা রাসায়নিক পদার্থ যা কি করে আমাদের পাকস্থলীর HCl এর মাত্রা হ্রাস করে এবং পেট জ্বালা থেকে বা গ্যাস ফর্ম হওয়া থেকে রক্ষা করে। এরপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে স্বাদ গ্রহণ করার সময় আমাদের স্বাদ নিয়ে কখনোই আমাদের অ্যাসিড বা ক্ষার চিহ্নিত করতে নেই। তাহলে এই অ্যাসিড বা ক্ষার চিহ্নিত করার জন্য আমাদের একটা রাসায়নিক দ্রব্য নিতে হবে বা রাসায়নিক পদার্থ নিতে হবে। সেই রাসায়নিক পদার্থের নাম কি? সেই রাসায়নিক পদার্থকে আমরা বলতে পারবো নির্দেশক। তাহলে নির্দেশকের সংজ্ঞা কি? নির্দেশকের সংজ্ঞা হচ্ছে যে রাসায়নিক দ্রব্য কোন অ্যাসিড বা ক্ষারে যুক্ত করার পর তার বর্ণ পরিবর্তন করবে, বর্ণ পরিবর্তন করে দিয়ে অ্যাসিড বা ক্ষারকে চিহ্নিত করতে সাহায্য করবে এবং রাসায়নিক বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করবে। প্রশমন ক্ষণ নির্দেশ করবে, তাকে বলা হবে নির্দেশক। তাহলে যে রাসায়নিক পদার্থ অ্যাসিড বা ক্ষারের সাথে যুক্ত হয়ে নিজের বর্ণ পরিবর্তন করবে, বর্ণ পরিবর্তন করা সত্ত্বেও কি করতে পারবে? রাসায়নিক বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করতে পারবে, তাকে বলা হবে নির্দেশক। তাহলে নির্দেশক উদাহরণ কি হবে? উদাহরণ হবে লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন ইত্যাদি। আরেকটা মিথাইল রেড, তাহলে এই সমস্ত হচ্ছে নির্দেশক। তাহলে নির্দেশক কাকে বললাম? যে সমস্ত রাসায়নিক দ্রব্য কোন অ্যাসিড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে নিজের বর্ণ পরিবর্তন করবে, বর্ণ পরিবর্তন করার সাথে সাথে রাসায়নিক বিক্রিয়ার প্রশমন ক্ষণ নির্দেশ করবে, তাকে বলা হবে নির্দেশক। নির্দেশকের উদাহরণ হচ্ছে লিটমাস পেপার, মিথাইল অরেঞ্জ, ফেনফথ্যালিন, মিথাইল রেড। এবার অ্যাসিডে এদেরকে দিলে কি হবে? ক্ষারে দিলে কি হবে? ক্ষার না লিখে ক্ষারক লিখি। তাহলে ক্ষারকে দিলে কি হবে? যেমন মিথাইল লিটমাস পেপার অ্যাসিডে লাল আর ক্ষারে নীল। এখানে একটা জিনিস আছে সেটা দেখে নাও যে অ্যাসিড আর ক্ষারককে প্রকাশ করা হয় বেস দ্বারা। তাহলে অ্যাসিডের শেষে কি আছে? ডি, বেসের সামনে ব্লু, তাহলে আর ই ডি, এই যে ডি আর এই ডি মিলে গেল। বেসের ব্লু আর বেসের বি আর ব্লুর বি সেটা মিলে গেল। তাহলে অ্যাসিড সবসময় রেড হবে আর বেস সবসময় ব্লু হবে। তাহলে লিটমাস পেপার যখন অ্যাসিডে হবে তখন লাল আর ক্ষারকে যখন হবে তখন নীল। মিথাইল অরেঞ্জ, লাল হলুদ, ফেনফথ্যালিন বর্ণহীন হলুদ, মিথাইল রেডটাও হবে লাল আর হলুদ।
এই দুটো সেম। তাহলে লিটমাস পেপার লাল নীল, মিথাইল অরেঞ্জ লাল হলুদ, ফেনথেলিন বর্ণহীন হলুদ, আর মিথাইল রেড লাল হলুদ। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পেলাম। এবার তোমাদের বইয়ে একটা ছক আছে যে একটা জবা ফুল নাও, এবার জবা ফুলের পাপড়ি দাও। প্রথমত হচ্ছে জবা ফুল, তাহলে জবা ফুলের পাপড়ি, পাপড়িগুলোকে নিয়ে যদি আমি পিষে দিই, পাপড়িগুলোকে নিয়ে যদি আমরা পিষে পিষে কি করি, তার রস বের করি, রসটা বের করে যদি আমি একটা কাঁচের গ্লাসে নিই, তাহলে পাপড়ির জবা ফুল পাপড়ির রস, জবা ফুলের পাপড়ির রস নিলাম, একটা কাঁচের গ্লাসে নিলাম, নেওয়ার পর সেখানে যদি এবার কিছুটা জল দিই, তাহলে জবা ফুলের পাপড়ির রস সাধারণত খুব গাঢ় লাল হবে। সেটাতে যদি জল দেওয়া হয় তাহলে সেটা রস হয়ে যাবে বেগুনি। তাহলে এখানে যে জলটা দেওয়া হবে সেটা সাধারণ জল দিতে হবে না, একটু গরম, সামান্য গরম জল। তাহলে সেই জলটা যখন দিব তখন সেটা হয়ে যাবে বেগুনি। এবার এই জলের মধ্যে দুটো জিনিস দিতে বলা হয়েছে, একটা হচ্ছে ভিনিগার আর একটা হচ্ছে চুন জল। এই রসটাকে আমি কি করব, দুটো গ্লাসে আলাদা আলাদা করে ভাগ করে নিব। যখন আমরা সেটাতে ভিনিগার দ্রবণ দিব বা কোনো টক একটা কিছু দিব, তখন সেটা দেখতে পাবো যে লাল বর্ণ ধারণ করেছে, আর চুন জল যখন দেওয়া হবে তখন সেটা নীল বর্ণ ধারণ করেছে। তাহলে এই লাল আর নীল বর্ণ ধারণ করার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে যে এটা আসলে ছিল বেগুনি, বেগুনি থেকে যখন এটাতে অ্যাসিড দেওয়া হলো তখন অ্যাসিড সবসময় লাল হয়ে যায়। তাহলে এখানে কি বর্ণ ধারণ করলো, লাল বর্ণ ধারণ করলো। চুন জল দেওয়ার পর সেখানে হয়ে গেল নীল। তাহলে কোনো কিছুতে আমরা যখন কোনো অ্যাসিড বা ক্ষার দ্রবণ যোগ করছি, তাহলে সেই তার নিজের বর্ণ কি করছে, পরিবর্তন করে দিচ্ছে। যেমন এখানে কি ছিল, পাপড়ির রস বেগুনি ছিল, নিজের বর্ণ পরিবর্তন করে দিল লাল, এখানে বর্ণ পরিবর্তন করে দিল নীল। তাহলে নিজেদের বর্ণ পরিবর্তন করে দিয়েও কিন্তু ধারণা দিতে পারছে বা বলে দিতে পারছে যে কোনটা অ্যাসিড আর কোনটা ক্ষার আছে। এখানে একাধিক বিক্রিয়ার কথা বলা হয়েছে। এরপরে আছে যেটা হচ্ছে যে হলুদ দেওয়া, হলুদ দিয়ে তৈরি করা নির্দেশক। হলুদ, যে শুকনো হলুদকে প্রথমে জল দাও, শুকনো হলুদ নাও, সেটা একটা বাটিতে জলের মধ্যে মিশিয়ে দাও, মিশিয়ে দিয়ে সেটা একটা সাদা কাগজের উপরে প্রলেপ দিয়ে দাও। তাহলে প্রথমে কি নেওয়া হলো, হলুদ, তারপরে জল, তারপরে সাদা পেপার, তাহলে সাদা কাগজের উপরে যখন আমি হলুদের প্রলেপ দিব এবং সেটাকে যখন শুকিয়ে নিব, শুকিয়ে নেওয়ার পর এর উপরে এক নম্বর, দুই নম্বর, এর উপরে যখন অ্যাসিড দেওয়া হচ্ছে তখন এর বর্ণের কোনো পরিবর্তন হচ্ছে না, বর্ণহীন হয়ে আছে, বর্ণের কোনো পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষার কেমন, যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা সাবান জলকে যদি আমি নিয়ে এরপরে ফোঁটা ফোঁটা ফেলে দিই, এই কাগজের উপরে যদি ফোঁটা ফোঁটা ফেলে দিই, তাহলে কি দেখতে পাবো, সেটা লাল হয়ে যাচ্ছে বা লাল বর্ণ ধারণ করছে। তাহলে অ্যাসিড যখন দিচ্ছি তখন কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, কিন্তু যখন ক্ষার দিচ্ছি তখন আবার সেটা লাল বর্ণ ধারণ করছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল, যখন অ্যাসিড যখন দিচ্ছি তখন বর্ণহীন, মানে সেটা তখন অ্যাসিড থাকছে। এখানে অ্যাসিড যদি আমরা জানতে পারতাম যে কোনো একটা দ্রবণ দিলাম,
দ্রবণ দেওয়ার পর সেটা হয়ে গেল বর্ণহীন। তাহলে কি বুঝতে পারলাম যে সেটা তাহলে অ্যাসিড আছে। আর অন্য কোন একটা দ্রবণ দিলাম, যেমন এটা আমি জানি না যে সাবান জল কি হবে, তাহলে সাবান জল যখন ওর মধ্যে দিচ্ছি তখন সেটা বর্ণ পরিবর্তন করে দিচ্ছে লাল। তাহলে এখান থেকে বুঝতে পারলাম তাহলে সাবান জলে কি আছে, ক্ষার আছে। তাহলে যখন অ্যাসিড তখন বর্ণহীন, যখন সাবান জল তখন লাল, বা ক্ষার যখন তখন লাল। এরকম করে তোমাদের ছক আছে একটা পেজ নাম্বার যে বিটের রস আছে, কালো জামের রস আছে। যেমন বিটের রস দিলে কি হবে, বিটের রস দিলে লাল হয়ে যাবে, আর ক্ষারের অ্যাসিডের মধ্যে দিলে নীল হবে। বিট রস, অ্যাসিড লাল, আর ক্ষারক হবে নীল। তাহলে এখানে দুটো বিট রসটাও দেখতে পেলাম। কালো জামের রসের ক্ষেত্রেও ঠিক আসবে যে অ্যাসিডের ক্ষেত্রে লাল আর ক্ষারকের ক্ষেত্রে নীল। তাহলে এখানে যে সমস্ত পড়ানো হলো, যেমন প্রথমত পড়ানো হলো ক্ষার নিয়ে, কোথায় কোথায় গাছ জন্মাবে কোথায় কোথায় গাছ জন্মাবে না, চুন কেন দেওয়া উচিত, চুন পানের চুন পানের দোকানে চুন কিভাবে তৈরি করা হয়। তাছাড়া নির্দেশক পড়ালাম। তাহলে যে সমস্ত পড়াগুলো পড়ালাম সেই সমস্ত পড়া করবে, লিখবে। যে সমস্ত ছকগুলো আছে বইয়ের মধ্যে সেই ছকগুলো কিন্তু লিখে পাঠাবে। এতটাই থাকবে পড়া অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ার উপর থেকে।